এবারে আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি তার নাম হলো উপবৃত্ত। উপবৃত্ত দেখতে কেমন? উপবৃত্ত দেখতে এরকম অথবা এরকম। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি ইকুয়েশন সেম লিখেছেন কিন্তু এখানে। হ্যাঁ, আমি ইকুয়েশন সেম লিখেছি যে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। সেইটার ছবি এরকমও হতে পারে ওরকমও হতে পারে। কখন কোনটা হবে? যদি এর ভ্যালুটা বি এর থেকে বড় হয় তাহলে দেখতে হবে এরকম, আর যদি এর ভ্যালুটা বি এর থেকে ছোট হয় তখন সেইটার ছবিটা দেখতে হবে এরকম। তাহলে চলো আমরা এখন উপবৃত্তের কিছু ডেসক্রিপশন পড়ে নেই। ফার্স্ট অফ অল, আমরা যখন পরাবৃত্ত শিখেছিলাম তখন একটা জিনিস বলেছিলাম, যার উপর স্কোয়ার আছে সেটাকে ইকুয়াল টু 0 করলে আমরা কিসের সমীকরণ পাই? অক্ষের সমীকরণ পাই। এখানেও এক্স্যাক্টলি তাই, যার উপর স্কোয়ার আছে এক্স ইকুয়াল টু 0 এটা একটা অক্ষ, আর ওয়াইয়ের উপরও স্কোয়ার আছে তাহলে ওয়াই ইকুয়াল টু 0 এইটাও একটা অক্ষ। তাহলে উপবৃত্তে অক্ষ থাকে কয়টা? উপবৃত্তে অক্ষ থাকে 2টা। যেই অক্ষটা সাইজে বড় তার নাম হলো বৃহৎ অক্ষ। তার সমীকরণ y ইকুয়ালস টু 0 আর তার দৈর্ঘ্য হলো 2a, এই এর ডাবল। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটুকু হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য হলো 2a, এই দূরত্বটুকু a, এই দূরত্বটুকু a। এবারে আসি ক্ষুদ্র অক্ষ। তাহলে কোনটা? এই অক্ষটা যদি বৃহৎ অক্ষ হয় এই অক্ষটা হবে ক্ষুদ্র অক্ষ। তাহলে ক্ষুদ্র অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0 এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত হবে? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2b, অর্থাৎ এই দৈর্ঘ্যটুকু b, এই দৈর্ঘ্যটুকু b। এবারে কেন্দ্র, আমাদের যে পরাবৃত্ত ছিল ওটার কিন্তু কোনো কেন্দ্র ছিল না, কারণ ওটা একদিকে সাইড হয়ে যায় একটা বাটির মতো, আর একটা উপবৃত্ত দেখতে কীরকম? একটা ক্রিকেট মাঠের মতো। তাহলে তার একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রটা কত? যেখানে অক্ষ দুইটা ছেদ করে, অক্ষ দুইটা যেখানে ছেদ করে সেখানে হলো আমাদের কেন্দ্র, সেটা হলো 0 0। এবারে আসি শীর্ষ আছে কিনা। উপবৃত্তের কয়টা শীর্ষ আছে বলো তো? 1টা, 2টা, 3টা, 4টা। এবং এই যে ডানের এবং বামের শীর্ষ দুটা কেন্দ্র থেকে a দূরত্বে অবস্থিত, তাহলে এর স্থানাঙ্ক হবে a,0, এর স্থানাঙ্ক হবে -a,0, আর উপরে আর নিচে শীর্ষ দুটা কেন্দ্র থেকে কত দূরত্ব অবস্থিত? ছবি থেকেই দেখতে পাচ্ছ b দূরত্ব অবস্থিত। তাহলে এইটা হবে 0,b, 0,-b। তাহলে আমরা কি কি অলরেডি ইনফরমেশন গ্যাদার করতে পারলাম? শীর্ষ, কেন্দ্র, বৃহদক্ষ, ক্ষুদ্র অক্ষ। এরপর আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো কি কি? সেটা হলো উপকেন্দ্র। তোমাদের মনে আছে উপকেন্দ্র? এর আগে আমরা শিখেছিলাম উপকেন্দ্র কোথায় থাকে? এই বেন্ডিংটার ভিতরের দিকে থাকে। তাহলে এইখানে একটা উপকেন্দ্র থাকবে, এইখানে একটা উপকেন্দ্র থাকবে। উপবৃত্তে 2টা উপকেন্দ্র থাকে। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব, তোমরা একটা জিনিস মনে রাখবে সবসময়, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হবে AE এর সমান। এটা AE ডান দিকে, আর এই পাশে একটা কেন্দ্র থেকে AE পরিমাণ বাম দিকে। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে AE, 0 এবং -AE, 0। এবং আরও একটা কথা বলে দিচ্ছি যে আমি যখন ডেফিনিশনগুলো ইউজ করব বা তার বৈশিষ্ট্য ব্যবহার করব, যে অমুক জায়গা থেকে এত দূরে, অমুক জায়গা থেকে এত দূরে, এই দিকে ওই দিকে, এই কথাগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি মনে রাখবে, কারণ এই কথাগুলো দিয়েই আমরা অঙ্ক করব। তাহলে উপকেন্দ্রের ব্যাপারে আমরা কি জানলাম? উপকেন্দ্র বৃহদক্ষের উপর অবস্থিত থাকে এবং সেটা সবসময় কেন্দ্র থেকে AE দূরত্বে অবস্থিত এই ছবির ক্ষেত্রে। উপকেন্দ্র নিয়ে যখনই আলোচনা করলাম, উপকেন্দ্র থাকার অর্থ হচ্ছে উপকেন্দ্রিক লম্বও থাকবে। উপকেন্দ্রিক লম্বটা কিভাবে থাকে? উপকেন্দ্রের ভিতর দিয়ে যায় এবং সেটা বৃহদক্ষের উপর লম্ব হয়। উপকেন্দ্রের ভিতর দিয়ে যায় এবং সেটা বৃহদক্ষের উপর লম্ব হয়। তাহলে এই যে এই জিনিসটা, এটার নাম হলো উপকেন্দ্রিক লম্ব, এবং তার সমীকরণ হলো x ইকুয়াল টু, এইখানে হবে -AE, আর এইখানে তার সমীকরণটা হবে x ইকুয়াল টু +AE। তাহলে উপকেন্দ্রিক লম্ব আমাদের কয়টা থাকে? 2টা। এবারে উপকেন্দ্রিক লম্বের যে শীর্ষবিন্দুগুলো, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু, উপকেন্দ্রিক লম্বের কয়টা শীর্ষবিন্দু থাকে? উপকেন্দ্রিক লম্বের 4টা শীর্ষবিন্দু থাকে। সেই শীর্ষবিন্দুগুলো আমরা কই থেকে পাবো? x এর ভ্যালু AE বসিয়ে দিয়ে। এখানে x এর ভ্যালুটা AE, এখানেও x এর ভ্যালুটা AE, এখানে x এর ভ্যালুটা -AE,
এখানে এক্স এর ভ্যালুটা মাইনাস এ ই, এক্স এর ভ্যালুটা যদি তুমি মাইনাস এ ই বসিয়ে দাও এই সমীকরণে, এক্স এর জায়গায় আমরা বসাবো এ ই, তাহলে এ স্কোয়ার ই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ই এর ডেফিনিশন জানো তোমরা, ই স্কোয়ার মানে হলো 1 মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার। যখন এ এর মানটা বি এর থেকে বড় হবে তখন ই স্কোয়ারের মানটা হবে 1 মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার, বা ই এর মানটা হবে √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এইটাই হলো এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। তাহলে ই এর মানটা এখানে বসিয়ে দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, 1 কাটা, এখান থেকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার চলে আসে, ওয়াই এর মান চলে আসে প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ। তাহলে এই জায়গায় হবে বি স্কোয়ার বাই এ, এই জায়গাতে হবে বি স্কোয়ার বাই এ, এইখানে হবে মাইনাস বি স্কোয়ার বাই এ, এখানে হবে মাইনাস বি স্কোয়ার বাই এ। তাহলে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত এবং উপকেন্দ্রিক লম্বের শীর্ষ দুইটার স্থানাঙ্ক কত। ভালো কথা। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেলাম, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটুকু কত হবে? তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই দূরত্বটুকু হচ্ছে বি স্কোয়ার বাই এ এবং এই দূরত্বটুকু হচ্ছে বি স্কোয়ার বাই এ। তাহলে এখান থেকে বলা যায় তার দৈর্ঘ্যটা হবে 2b স্কোয়ার বাই এ। তাহলে মোটামুটিভাবে অলমোস্ট সব কিছু হয়েই গিয়েছে, শুধু একটা জিনিস বাকি আছে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা। সেটা কি? উপবৃত্তের যে দিকাক্ষ বা নিয়ামক, ওর সমীকরণ আমরা এখনও বের করি নাই। তোমরা একটা জিনিস জানো যে বেন্ডিংটা যেদিকে হয় তার বাইরের দিকে থাকে দিকাক্ষটা। যেমন আমরা যখন পরাবৃত্ত এঁকেছিলাম, বেন্ডিংয়ের ভিতরের দিকে ছিল উপকেন্দ্র আর অপোজিট দিকে ছিল দিকাক্ষ। ঠিক একইভাবে বেন্ডিংটার বাইরের দিকে থাকবে আমাদের দুইটা দিকাক্ষ, দুই বেন্ডিংয়ে দুইটা দিকাক্ষ। এইটা হলো দিকাক্ষ। তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, কেন্দ্র থেকে দিকাক্ষ পর্যন্ত যে দূরত্বটুকু সেটা সবসময় এ ডিভাইডেড বাই ই এর সমান হয়। তাহলে কেন্দ্র থেকে এই দিকাক্ষ পর্যন্ত দূরত্ব হচ্ছে এ ডিভাইডেড বাই ই। তাহলে এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক হলো এ ভাগ ই কমা 0। একইভাবে এইটা থেকে এই দূরত্বটুকুও এ ডিভাইডেড বাই ই, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটাও হবে এ ডিভাইডেড বাই ই কমা 0। তাহলে দিকাক্ষ দুইটা, একটা এইটা একটা এইটা। তাহলে এই দিকাক্ষটার সমীকরণ হলো এক্স ইকুয়াল টু এ ভাগ ই, আর এই দিকাক্ষের সমীকরণ হলো এক্স ইকুয়াল টু মাইনাস এ ভাগ ই। তাহলে এখানে তোমরা যে ছবিটা বোর্ডে আঁকা দেখতে পাচ্ছ, এই পুরা ডেসক্রিপশনটা দিয়েই আমরা যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো। তোমাদের প্রথম কাজ হলো এই পুরা জিনিসটা তোমরা দুইবার আগে ছবি এঁকে নাও, তারপর এক্সাম্পলে যাও। তো আমরা এখন যে কাজটা করব সেটা হলো এখান থেকে উপবৃত্ত থেকে একটা সহজ দেখে একটা এক্সাম্পল দেখে নেব। উপবৃত্ত থেকে বিভিন্ন অংশগুলো কিভাবে বের করতে হয়, নির্ণয় করতে হয় সেটা তো আমরা শিখলাম। এখন আমরা একটা প্রশ্নের উত্তর দেব, সেটা হলো যে এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 9 ইকুয়াল টু 1 এই উপবৃত্তের প্রতিটি অংশের বিবরণ দাও। এই কথাটা তোমাকে বলা হলো। আমাদের প্রথম কাজ হলো এখান থেকে আগে ইটাকে বের করে নেওয়া। তাহলে দেখো এখানে এ এর ভ্যালু হলো 5 আর বি এর ভ্যালু হলো 3। তাহলে ই এটার ভ্যালু কত হবে? √1 মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার। তাহলে ই এর ভ্যালুটা চলে আসে 4/5। এখন দেখো এখান থেকে আমরা কি কি ইনফরমেশন বের করব? বৃহদক্ষ তার সমীকরণ দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষ সমীকরণ দৈর্ঘ্য, কেন্দ্র, শীর্ষ, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব তার দৈর্ঘ্য এবং নিয়ামক বা দিকাক্ষের যে সমীকরণ সেটা। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি জানি? বৃহৎ অক্ষের সমীকরণ। বৃহৎ অক্ষের সমীকরণ কোনটা? বৃহৎ অক্ষের সমীকরণ হলো যার হরটা ছোট সেটা ইকুয়াল টু 0। ওয়াই এর হরটা ছোট, তাহলে এটা ইকুয়াল টু 0 করলে বৃহৎ অক্ষের সমীকরণ পাবো। ওয়াই ইকুয়াল টু 0, এটা হলো আমার বৃহৎ অক্ষের সমীকরণ। আর
ক্ষুদ্র অক্ষের সমীকরণ কোনটা? যার হরটা বড় সেটাকে 0 ইকুয়েট করলে যেটা পাই সেটা হলো ক্ষুদ্র অক্ষের সমীকরণ। তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ এবং ক্ষুদ্র অক্ষের সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন দৈর্ঘ্যের কথায় আসি। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা আমরা কি জানি? 2a, অর্থাৎ 10। এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটুকু। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটুকু হলো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, সেটা হলো 2b, অর্থাৎ 2 ইন্টু 3 কত চলে আসে? 6। এরপর কেন্দ্র। কেন্দ্রটা কোথায় পাই? যেখানে ক্ষুদ্র অক্ষ এবং বৃহৎ অক্ষ দুইজন ছেদ করে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা এখানে কত হবে? 0 0। এবারে আসি শীর্ষ। শীর্ষ তো 4টা, a0 মাইনাস a0, 0b এবং 0 মাইনাস b। তাহলে শীর্ষগুলো কি হবে? 5 0 মাইনাস 5 0 0 3 0 মাইনাস 3। এরপর উপকেন্দ্র। উপকেন্দ্রের ব্যাপারে বলা হয়েছে কয়টা উপকেন্দ্র? 2টা উপকেন্দ্র। সেই 2টা উপকেন্দ্র কে কে? একটা হলো AE,0 আর একটা হলো মাইনাস AE,0। এক কথায় বলা যায় প্লাস মাইনাস AE,0। কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে AE এর সমান। AE এর মানটা আমরা একটু বের করে নেই। A মানে হলো 5 আর E মানে হলো 4/5, তাহলে চলে আসে 4। তাহলে উপকেন্দ্রটা হবে প্লাস মাইনাস AE,0, অর্থাৎ প্লাস মাইনাস 4,0, কারণ কি আমরা AE এর মানটা বের করে রাখলাম। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে? উপকেন্দ্রিক লম্ব কোনটা? এই যে এইটা। এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি ছিল? x ইকুয়াল টু AE আর x ইকুয়াল টু মাইনাস AE। তাহলে এখান থেকে আমরা উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণ সেটা পাচ্ছি x ইকুয়াল টু প্লাস মাইনাস AE। AE এর মান আমরা অনেক আগে, মানে অনেক আগে না, ঠিক একটু আগে বের করে রেখেছি, তার মান হলো 4। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে হবে x ইকুয়াল টু 4। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমি একটু আগে শিখিয়েছি, সেটা হলো এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটুকু 2b²/a। 2b²/a অর্থাৎ 2 ইন্টু 3² ডিভাইডেড বাই এর ভ্যালুটা হলো 5। তাহলে কত চলে আসে? 18/5। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 18/5। এবং ফাইনালি দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণটা কি ছিল? x ইকুয়াল টু প্লাস মাইনাস a ডিভাইডেড বাই e। কারণ এই পাশে x ইকুয়াল টু মাইনাস a/e আর এই পাশে x ইকুয়াল টু a/e। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে বের করে নিই। a ভাগ e এর মানটা কত? 5 ডিভাইডেড বাই 4/5, মানে হলো 25/4। তাহলে এখান থেকে a ভাগ e এর মানটা আমরা এখানে বসিয়ে দিই। x ইকুয়াল টু প্লাস মাইনাস 25/4। এইটা হলো দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ। তাহলে প্রথমে আমরা একদম ফার্স্ট স্টেপ যেটা ছিল উপবৃত্তের ক্ষেত্রে, সেটা কি ছিল? যে একটা উপবৃত্তকে চেনা, একটা উপবৃত্তের ভেতর কি কি জিনিস থাকে সেটার আমরা প্রথমে একবার একটা ডেসক্রিপশন দেখলাম, তারপর সেটার উপর ভিত্তি করে আমরা খুব সহজ একটা অঙ্ক দেখলাম। প্রথমে এটা একটু প্র্যাকটিস করে নাও। প্র্যাকটিস করে নেওয়ার পর যেটা হবে সেটা হলো যে উপবৃত্তের বেসিকটা তুমি শিখে ফেললে। এরপর উপবৃত্তের যে পরের অংশটা, যে অক্ষ স্থানান্তর করলে উপবৃত্ত দেখতে কীরকম হয়, সেটা আমরা পরের এক্সাম্পলটায় দেখব। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে উপবৃত্তের ক্ষেত্রে অক্ষের স্থানান্তর, এই জিনিসটা এখন আমরা দেখব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। বোর্ডে একটা ইকুয়েশন দেওয়া আছে, x-1²/25 প্লাস y-2² ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু 1। এটা একটা উপবৃত্ত, যেই উপবৃত্তের শেপটা নিচে আঁকা হয়েছে। এইখানে পার্থক্যটা হলো যে এবারকার অক্ষগুলো কিন্তু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নাও হইতে পারে, এবং আগের ছবিটার সঙ্গে এই ছবিটার কি কি মিল আছে, কি কি পার্থক্য আছে সেটা একবার দেখে নাও। এবং তোমাদের সুবিধার্থে আগের সমীকরণের মতোই এখানে এ এবং বি এর মান একই রাখা হয়েছে। এর মান 5 রাখা হয়েছে, বি এর মান 3 রাখা হয়েছে, যার ফলে আমাদের উৎকেন্দ্রিকতা ই এর মান 4/5 চলে আসে এবং এ ই এর মান চলে আসে
4 a বাই ই এর মান চলে আসে 25/4 এবং 2b² চলে আসে 18/5। এই ভ্যালুগুলো আগের মতোই রাখা হয়েছে, জাস্ট চেঞ্জ করা হলো কোথায়, এক্স এর জায়গায় বসানো হয়েছে x-1, ওয়াই এর জায়গায় বসানো হয়েছে y-2। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে তা হলো এই উপবৃত্তের প্রতিটা অংশের বিবরণ আমাদেরকে দিতে হবে, প্রতিটা ইনফরমেশন এখান থেকে আমাদেরকে বের করে আনতে হবে। প্রথমেই আমরা যে জিনিসটার উপর কনসেন্ট্রেট করব সেটা হলো বৃহৎ অক্ষ। বৃহৎ অক্ষের ব্যাপারে আমি কি বলেছিলাম মনে আছে? যার হরটা ছোট সেটা ইকুয়াল টু 0 ইকুয়েট করলে আমরা বৃহৎ অক্ষ পাই। এখানে y-2 এইটার নিচে হর হিসেবে আছে 9, এটা ছোট, তাহলে এইটাকে 0 ইকুয়েট করলে আমি বৃহৎ অক্ষ পাবো। তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ y-2 = 0 বা y = 2। ক্ষুদ্র অক্ষের সমীকরণটা কিভাবে পাই? যার হরটা বড় সেটাকে 0 ইকুয়েট করলে আমরা ক্ষুদ্র অক্ষের সমীকরণ পাই। তাহলে x-1 = 0 বা x = 1, এটা হলো আমাদের ক্ষুদ্র অক্ষের সমীকরণ। প্রথমে আমাদের দুটো জিনিস পাওয়া গেল, যে বৃহৎ অক্ষটা হলো y = 2, এটা আমাদের বৃহৎ অক্ষ, আর x = 1, এটা আমাদের ক্ষুদ্র অক্ষ। ক্ষুদ্র অক্ষ এবং বৃহৎ অক্ষ এই দুইটা সমীকরণ যেখানে ছেদ করে সেটার নাম হলো কেন্দ্র। তাহলে এই দুইটা ছেদ করে কোথায়? 1,2 বিন্দুতে। তাহলে আমাদের কেন্দ্র হবে 1,2 এই বিন্দুটা। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটুকু a, এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটুকু a, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হলো 2a, যা কিনা 10। অর্থাৎ x এবং y এর সঙ্গে কোনো কিছু যোগ বিয়োগ হলে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের কোনো চেঞ্জ নাই। এইটুকু b, এইটুকু b, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য আগের মতোই 2b। 6। এবারে আসো শীর্ষের কথায়। এখান থেকে এই পর্যন্ত দূরত্বটুকু হলো a, অর্থাৎ 5। এই পুরা অক্ষটা প্রত্যেকটা জায়গায় y এর ভ্যালু কি হবে? 2 হবে। কেন? কারণ এইটা y = 2 লাইন, এর মানে হলো এখানে x এর ভ্যালু যাই হোক না কেন y এর ভ্যালুটা এখানে 2। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হলো 5 এবং তাদের কোটিদ্বয়ের সমান। তাহলে 1 + 5, এই বিন্দুটা হবে 6,2। এখান থেকে এই দূরত্বটুকু হচ্ছে 5, কোটিদ্বয়ের মান সমান, তাহলে 1 - 5 অর্থাৎ -4 2। 1 2 থেকে 5 ঘর বামে, 1 2 থেকে 5 ঘর ডানে, দুটো শীর্ষ আমরা পেয়ে গেলাম। তাহলে দুটো শীর্ষ আমরা পেলাম 6 2, আর একটা হলো -4 2। উপর নিচের শীর্ষ দুটা 1 2 থেকে b = 3, 3 ঘর উপরে, আর এই পুরা লাইনটা তো x = 1, তার মানে এই লাইনের উপর যে কোনো বিন্দুর ভুজের মান 1 হবে। তাহলে 1 2 থেকে 3 ঘর উপরে হলে 2 + 3 1 5, 2 - 3 1 - 1। তোমরা এই কথাটা নিশ্চয়ই জানো যে যদি আমার লাইনটা y অক্ষের সমান্তরাল হয় তাহলে কোটিদ্বয়ের অন্তরই হলো তার দূরত্বের মান। নিচের দিকে গেলে জাস্ট y এর ভ্যালুটা মাইনাস হয়ে যাবে, আর উপরের দিকে গেলে y এর ভ্যালুর সাথে প্লাস হয়ে যাবে। এবারে এসো উপকেন্দ্রের কথায়। উপকেন্দ্রটার ব্যাপারে আমরা কি বলেছি? কেন্দ্র থেকে উপকেন্দ্র AE দূরত্বে হয় এবং সেটা বৃহৎ অক্ষের উপর অবস্থিত হয়। তো সেটা AE দূরত্বে অবস্থিত এবং বৃহৎ অক্ষের উপর অবস্থিত। AEর মানটা আমরা আগে থেকেই বের করে রেখেছি, সেটা হলো 4, এবং সেটা যেহেতু বৃহৎ অক্ষের উপর অবস্থিত, বৃহৎ অক্ষের সমীকরণ y = 2, তাহলে কোটির মানটা 2 হবে। 1 + 4 কত চলে আসে? 5, এটা 5 2 হবে। আর এইখানে ব্যাপারটা কি দাঁড়াবে? 1 2 থেকে সে 4 ঘর বামে, তাহলে 1 - 4 কত হয়? -3। তাহলে উপকেন্দ্রের দুটা স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, একটা হলো 5 2, আর একটা হলো -3 2। উপকেন্দ্র পর্যন্ত পাওয়া হয়ে গিয়েছে। এরপর দিকাক্ষের কথায় আসি। দিকাক্ষের বেলায় এই কেন্দ্র 1 2 থেকে দিকাক্ষ পর্যন্ত দূরত্ব হচ্ছে a/e। a/e এর মানটাও আমরা আগে থেকেই বের করে রেখেছি, সেটা হলো 25/4। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত? কেউ কি বলতে পারো? 1 + 25/4, 2, বা এইটাকে লেখা যায় 29/4, 2। আর এই বিন্দুর অবস্থান এখান থেকে এই পর্যন্ত দূরত্বটুকুও কিন্তু 25/4, তাহলে 1 থেকে বিয়োগ হয়ে যাবে এটা। এই বিন্দুর অবস্থানটা হবে
1-25/4, 2 অর্থাৎ -21/4, 2। তাহলে দ্বিকাক্ষটা দেখতে কেমন? দ্বিকাক্ষ হচ্ছে ক্ষুদ্র অক্ষের সমান্তরাল এবং সে কোন বিন্দু দিয়ে যাচ্ছে? -21/4 2 বিন্দু দিয়ে যাচ্ছে এবং 29/4, 2 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে দ্বিকাক্ষের সমীকরণ দুটো হবে, একটা হবে x = -21/4 এবং অপরটা হবে x = 29/4। এটা একটা দ্বিকাক্ষের সমীকরণ, এটা আরেকটা দ্বিকাক্ষের সমীকরণ। তাহলে দ্বিকাক্ষের সমীকরণ পর্যন্ত হয়ে গেল, আমাদের জাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বটা কি দিয়ে যায়? এই উপকেন্দ্র দিয়ে যায়। এটা হলো আমাদের একটা উপকেন্দ্রিক লম্ব, এটা হলো আমাদের আরেকটা উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = 5, দেখতেই পাচ্ছ যে সেটা ক্ষুদ্র অক্ষের সমান্তরাল হয় এবং তার দৈর্ঘ্যটা কত হয়? তার দৈর্ঘ্যটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a, এটাতে কোনো চেঞ্জ আসবে না। 2b²/a এর ভ্যালু আমরা আগে থেকেই বের করে রেখেছিলাম, সেটা হলো 18/5। আমি আশা করি তোমরা উপবৃত্তের ক্ষেত্রে অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা আমাকে আরও একটা প্রশ্ন করতে পারো, সেটা হলো যে স্যার আপনি কিন্তু এই যে বোর্ডের একদম কোনায় এই ছোট্ট করে এই ছবিটা এঁকেছেন, এর সঙ্গে অবিচার করছেন। আমাদেরকে দুইটা অঙ্ক দেখাইলেন, দুইটা অঙ্কই দেখাইলেন এই শেপটার উপর ভিত্তি করে, যেখানে এর মানটা বড়, বি এর মানটা ছোট, কিন্তু আপনি এই শেপ থেকে আমাদেরকে কোনো অঙ্ক কিন্তু দেখান নাই। তাহলে ঠিক আছে, চলো আমরা এই শেপ থেকে একটা অঙ্ক দেখে আসি, বা এই শেপ থেকে একটা খুব সোজা একটা এক্সাম্পল দেখে আসি যে যদি তোমার এর ভ্যালুটা ছোট হয় তখন আমার অঙ্কটা কিভাবে চেঞ্জ হইতে পারে। দেখো, তোমাকে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে যে x²/25 + y²/169 = 1। এখানে a এর ভ্যালুটা 5 এবং b এর ভ্যালুটা 13, অর্থাৎ a এর ভ্যালুটা b এর ভ্যালুর থেকে ছোট। তাহলে শেপটা চলে আসবে এইরকম একটা লম্বাটে শেপ, অনেকটা চমচমের মতো দেখতে, একটা চমচম খাড়া করে ধরলে যে এরকম হবে দেখতে, সেই রকম একটা শেপ। এখন এইখানে এর ভ্যালুটা যখন বি এর থেকে ছোট হবে তখন কি কি চেঞ্জ হবে? দেখো, প্রথম চেঞ্জটা হবে ই এর ডেফিনিশনে। ই এর ভ্যালুটা আগে ছিল কি? √1 - b²/a², আর এখন কি হবে? √1 - a²/b²। তাহলে এখান থেকে আমি একটা জিনিস একদম সিম্পল কথায় বুঝে নেব যে ই এর ভ্যালুটা হচ্ছে √1 - উপরের ছোটোটা নিচে বড়টা তার স্কোয়ার। তো এখান থেকে ই এর ভ্যালুটা বের হলো, এবং এর আগে আমরা a/e এই দুটো জিনিস বের করে নিতাম। এখন আমরা বের করে নেব বিই এবং b/e এর ভ্যালুটা। তাহলে আরও একটা জিনিস শিখলাম যে ই এর সঙ্গে কে গুণ অবস্থায় থাকে, বা ই দিয়ে কাকে ভাগ করা হয়? যেটা বড়, যেমন এখানে বিটা 13, সেটা হলো বড়, হলো এখানে বি, সেজন্য বিই এবং b/e বের করা হচ্ছে। আর আগে যে দুটো অঙ্ক করলাম সেখানে এর ভ্যালুটা বড় ছিল, সেই জন্য ei এবং a/e বের করা হয়েছে। আর আরেকটা জিনিস, আগে আমরা বের করতাম 2b²/a, আর এখন বের করবো 2a²/b। তার মানে উপরে সবসময় ছোট জিনিসটা থাকবে। তাহলে 2a²/b, এটা ক্যালকুলেট করে আমি ভ্যালুটা পেলাম 50/13। তো যাই হোক, এখন আমার এই খুচরা ক্যালকুলেশনগুলো তো যে কোনো অঙ্কের শুরুতে করে নিতে হয়। এরপর আমরা চলে যাই আমাদের কাজে। আমরা প্রথমে যে জিনিসটা তোমাকে শিখিয়েছিলাম যে যাদের উপর স্কোয়ার আছে সেগুলোকে =0 করলে অক্ষ পাওয়া যায়। যার হরটা ছোট তাকে 0 ইকুয়েট করলে আমি কি পাবো? বৃহৎ অক্ষ পাবো। এইটা হবে x = 0, বৃহৎ অক্ষের সমীকরণ x = 0। আর যার হর বড় তাকে 0 ইকুয়েট করলে আমি কি পাবো? ক্ষুদ্র অক্ষ পাবো। আচ্ছা, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত হয়? এইখানে বি, এইটুকু বি, এইটুকু এ, এইটুকু এ। এই জিনিসটা কিন্তু ফিক্সড। ওয়াই অক্ষ বরাবর যে ভ্যালুটা সেটা হলো বি, আর এক্স অক্ষ বরাবর যে ভ্যালুগুলো সেগুলো হলো এ। এইটার ক্ষেত্রে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 2b এর সমান, তার মানে 2 × 13 অর্থাৎ 26। আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা কত হবে? 2a, 2 × 5 মানে হলো 10। আমি বারবার একটা জিনিস বলে দিচ্ছি যে কণিক অধ্যায়টা যদি তুমি মুখস্থ করে ওই চ্যাপ্টারের যে একটা বিশাল একটা লিস্ট থাকে ওটা মুখস্থ করে অঙ্ক করতে যাও, তোমার মাথায় প্যাচ লাগবে। কিন্তু তুমি যদি জিনিসটা বুঝে বুঝে ছবি এঁকে অঙ্কগুলো করো তাহলে মাথায় প্যাচ লাগবে না। কেন্দ্রটা আমরা কখন পাই? যখন আমরা বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষের সমীকরণ দুটাকে সমাধান করি,
তখন আমরা কেন্দ্র পাই, কেন্দ্রটা চলে আসবে 0 0। শীর্ষ তো 4টা, এটা হলো A0, এটা হলো -A0, এটা হলো 0B, আর এটা হলো 0 -B। এরপরে আমরা চলে আসি উপকেন্দ্রের কথায়। উপকেন্দ্রের ব্যাপারে আমরা এর আগে কি জানতাম, যে সেটা AE দূরত্বে, কেন্দ্র থেকে AE পরিমাণ দূরত্বে এবং সেইটার বৃহৎ অক্ষের উপর অবস্থিত। তাহলে এইখানে আমি কথাটা কি বলবো, আমি এখানে বলবো যে উপকেন্দ্রটা অবশ্যই বৃহৎ অক্ষের উপর অবস্থিত হয় এবং সেটা কেন্দ্র থেকে কত দূরত্বে হবে, BE দূরত্বে। তাহলে এইটা হবে 0, BE, আর এইটা হবে 0, -BE। BE এই ভ্যালুটা আমরা বের করেই রেখেছি, সেটা হলো 12। তাহলে এই ভ্যালুটা হবে 0 12, আর এই বিন্দুর স্থানাঙ্কটা হবে 0 -12। উপকেন্দ্র দুইটা 0 12 এবং 0 -12। উপকেন্দ্রিক লম্বটা কেমন হয়, উপকেন্দ্রিক লম্বটা সবসময়ই বৃহৎ অক্ষের উপর লম্ব হয় এবং উপকেন্দ্রের মধ্যে দিয়ে যায়। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি দাঁড়াবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা দাঁড়াবে y = 12, আর এটা দাঁড়াবে y = -12। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y ± BE, তার মানে ±12। এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটা, সেটা হবে 2a²/b, যে ভ্যালুটা আমরা বের করে রেখেছি 50/13। এবারে এসো দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষ কি হয়, বেন্ডিংয়ের বাইরে থাকে, এবং দ্বিকাক্ষ কোথায় থাকে, দ্বিকাক্ষ অবশ্যই বৃহৎ অক্ষের উপর অবস্থিত হয়। কেন্দ্র থেকে দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্বটুকু কত হয়, A/E আগে হইতো, আর এখন কি হবে, এখন হবে B/E। তো B/E এই ভ্যালুটা আমরা কত বের করেছি, এই ভ্যালুটা আমরা বের করেছি 169/12। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই দ্বিকাক্ষের সমীকরণটা হবে y = 169/12, আর এই দ্বিকাক্ষটার সমীকরণ হবে y = -169/12। তাহলে দ্বিকাক্ষের সমীকরণ হবে y = ±B/E, y = ±169/12। এই ছিল আমাদের অঙ্কটা, যে যদি আমার বি এর ভ্যালুটা বড় হয়, এর ভ্যালুটা ছোট হয়, তখন আমার উপবৃত্তটা দেখতে কেমন হবে, এবং সেখান থেকে আমরা বিভিন্ন উপাদান কীভাবে বের করব সেইটা আমরা এখান থেকে বের করে নিলাম। এবারে আমরা কি নিয়ে আলোচনা করব বলো তো, অক্ষের ঘূর্ণন, অর্থাৎ যেই জিনিসটা তোমাদের প্যারাবোলার সময় বা পরাবৃত্তের সময় যথেষ্ট পরিমাণ পেইন দিয়েছিল, সেই জিনিসটা এখন তোমাদেরকে পেইন দিবে উপবৃত্তের বেলায়। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো যে আচ্ছা স্যার, এই যে আপনি যে আমাদেরকে অক্ষের ঘূর্ণন দিয়ে প্যারা দিচ্ছেন, তার কারণ হলো যে পরাবৃত্ত থেকে কোনো একটা সময়ে একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন এসেছিল যেখানে অক্ষের ঘূর্ণনটা চিন্তা করতে হয়েছে। তো পরাবৃত্তের ক্ষেত্রে সেটা কাজে লেগেছে, উপবৃত্তের ক্ষেত্রেও কি এরকম কোনো প্রশ্ন ইতিপূর্বে এসেছে? উত্তর হলো না, আসে নাই। 2019 সাল পর্যন্ত পরাবৃত্তের এইরকম অক্ষের ঘূর্ণন সংক্রান্ত কোনো অঙ্ক আসে নাই, কিন্তু এই ভিডিওটা আমি 2020 সালে বানাচ্ছি। এখন দেখা গেল 2021 সালে বা 2022 সালে এই টাইপের একটা অঙ্ক চলে আসলো পরীক্ষায়, তখন কি করবো বলো তো? বা তোমাদের সময় প্রথমে একটা অঙ্ক চলে আসলো, কোনো অঙ্ক আসে না এই জন্য যে আসবে না তা কিন্তু না, সেই জন্যই আমি অক্ষের ঘূর্ণনটা উপবৃত্তের ক্ষেত্রেও দেখাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে যে শিখছো যখন পুরোটাই শেখো। প্রথম কথা হলো যে উপবৃত্তের ঘূর্ণনের ক্ষেত্রে আমি খুব বেশি ডিটেইলসে যাব না, সহজ কিছু ক্যালকুলেশন দিয়ে অঙ্কটা শেষ করে দেব। এখন প্রথম কথা হইল যে আমাদের ইকুয়েশনটা কি, ইকুয়েশন হলো এটা, এবং এটার যদি আমি ছবি আঁকি সেটা দেখতে হবে এইরকম, কিন্তু এইরকম ছবি এঁকে সেখানে ক্যালকুলেশন করলে তোমরা ভয় পেতে পারো, সেই জন্য ছবিটাকে আমি এর উপরে সোজা করে এঁকেছি। এইটা বা এইটা কিন্তু এক্স বা ওয়াই অক্ষ না।
এখন প্রথম কথা, তোমরা কি জানো উপবৃত্তের ক্ষেত্রে অক্ষ আমরা কিভাবে চিনব? যার উপর স্কোয়ার আছে সেটাকে ইকুয়াল টু 0 করলেই অক্ষ পাওয়া যায়। ভালো কথা। বৃহৎ অক্ষ কোনটা? যার হরটা ছোট সেটাকে ইকুয়াল টু 0 করলে বৃহৎ অক্ষ পাওয়া যায়। তাহলে বৃহৎ অক্ষ হলো x প্লাস y মাইনাস 3 ইকুয়াল টু 0, এবং এর দৈর্ঘ্য কত হবে? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সবসময় কি হয়? 2a। এখানে a কত? 5, তাহলে 2 × 5 10। ও বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা কিন্তু ইকুয়েশন দেখেই a কত 5, b কত 3 এগুলো আগে বের করে নিয়েছি। e কত √1 - b² / a² মানে হলো 4/5, a e কত 4, a/e কত 25/4, 2b² / a কত 18/5। তো এই ক্যালকুলেশনগুলো আমি আগেই সেরে ফেলেছি যাতে করে আমাদের ঝামেলা কম হয়। বৃহৎ অক্ষ তো পেলাম। বৃহৎ অক্ষ হলো এইটা, যার নিচে হরটা ছোট সেটাকে ইকুয়াল টু 0 করলে যা পাই সেটাই হলো বৃহৎ অক্ষ। ক্ষুদ্র অক্ষ কোনটা? যার হরটা বড় তাকে যদি আমি ইকুয়াল টু 0 করি তাহলে যে ইকুয়েশনটা পাই সেটা হলো ক্ষুদ্র অক্ষ। তাহলে ক্ষুদ্র অক্ষ আমাদেরকে x - y - 1 ইকুয়াল টু 0। তাহলে ক্ষুদ্র অক্ষ হলো x - y - 1 ইকুয়াল টু 0, এবং তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য হলো 2b এর সমান। b এর ভ্যালুটা আমরা আগেই বের করে ফেলেছি 3, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 6। এরপর যে জিনিসটা আসে সেটা হলো কেন্দ্র। বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ যেখানে ছেদ করে সেখানেই কেন্দ্র পাওয়া যায়। তাহলে কেন্দ্র কত হবে? এইখানে হবে। এবং x প্লাস y মাইনাস 3 ইকুয়াল টু 0 এবং x মাইনাস y মাইনাস 1 ইকুয়াল টু 0, এই দুটাকে সলভ করলে x এর ভ্যালু এবং y এর ভ্যালু কত আসে তোমরা কিন্তু জানো, কারণ পরাবৃত্তের সময় আমি এই দুটো সমীকরণই ব্যবহার করেছিলাম। এই দুটোকে সলভ করলে x এর ভ্যালু 2 আসে, y এর ভ্যালু 1 আসে। তাহলে আমাদের কেন্দ্রটা হবে 2 1। খুব ভালো কথা, কেন্দ্র পর্যন্ত পেয়েছি, শীর্ষ দরকার। এখন কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্বটা কত বলো তো? কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কিন্তু a, আর a কত? a হচ্ছে 5। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্কটা আমি ধরে নিলাম x, y। তোমরা একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কটা করার সময় কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণ ক্যালকুলেশন করতে হবে, এবং প্রচুর পরিমাণ ক্যালকুলেশন যেহেতু করতে হবে তাহলে আমরা এই জায়গাটায় ক্যালকুলেশন করব। একটা করে ক্যালকুলেশন হয়ে যাবে, তারপর সেটা মুছে দেব। আমরা কেন্দ্র বের করে ফেলেছি 2 1, এবং এখন আমরা বের করার চেষ্টা করছি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা ধরেছি যে x, y, এবং x, y এটা কোন রেখার উপর অবস্থিত? x + y - 3 = 0 রেখার উপর। তাহলে x - y - 3 = 0 রেখার উপর শীর্ষবিন্দুটা অবস্থিত। তাহলে এটাকে একটু সাইজ করে লেখা যায় x = y + 3। এখন x y হতে 2 1 এই বিন্দুর দূরত্ব কিন্তু আমি জানি। এই বিন্দুর দূরত্ব কত? √x - 2 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার, এবং তার মানটা হলো 5। ওই যে লিখে রেখেছি। তোমরা কি এখানে কোনো ভুল দেখতে পাচ্ছ? আমি কিন্তু একটা ভুল দেখতে পাচ্ছি, এখানে একটা প্লাস ছিল। সো x + y - 3 = 0, x = -y + 3, তাহলে এখানে একটা মাইনাস হবে। তাহলে পরের লাইনটাই হবে -y + 1 তার উপর হোল স্কয়ার প্লাস y - 1 এর উপর হোল স্কয়ার = 25। এই ক্যালকুলেশনটাও তোমরা আগে দেখেছো। আমরা যখন পরাবৃত্তের ক্যালকুলেশনটা করেছিলাম তখন কিন্তু এই ক্যালকুলেশনটা ছিল। তাহলে এই ক্যালকুলেশনটা যদি তুমি কমপ্লিট করো, y এর ফাইনাল ভ্যালু চলে আসে 1 ± 5/√2। y - 1 হোল স্কয়ার এটা যা হয় 1 - y হোল স্কয়ার, একই জিনিস। তাহলে 2 × y - 1 হোল স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে আমরা কি পেলাম? আমরা y এর মানটা অলরেডি পেয়ে গিয়েছি। y এর মানটা এখানে বসাই। এই পাশে হবে 1 + 5/√2, আর এই পাশে হবে 1 - 5/√2। তো y এর মান পেয়ে গিয়েছি। এখন x এর মানটা দরকার। x এর মানটা আমরা কোথায় বসাবো? এই যে এই সমীকরণটায় বসাবো। x = -y + 3।
তাহলে আমি যদি প্লাস এই চিহ্নটা নেই তাহলে চলে আসে 2 মাইনাস 5/√2। আর যদি আমি মাইনাস চিহ্নটাকে কনসিডারেশনে নেই তাহলে চলে আসে 2 প্লাস 5/√2। তাহলে যখন আমি প্লাস চিহ্নটা কনসিডারেশনে নিয়েছি তখন x এর ভ্যালুটা এসেছে 2 মাইনাস 5/√2, আর যখন আমি মাইনাস চিহ্নটা কনসিডারেশনে নিয়েছি তখন ভ্যালুটা এসেছে এটা 2 প্লাস 5/√2। তাহলে আমাদের শীর্ষ পাওয়া গেল। এই অঙ্কটা আমি আর কমপ্লিট করব না। কেন কমপ্লিট করব না? কারণ এই অঙ্কটা যদি পুরাটা করতে যাই দেখা যাবে যে এই একটা অঙ্ক করতে 1 ঘন্টা সময় লেগেছে এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমি তোমাদের জাস্ট একটা শীর্ষ পর্যন্ত বের করে দেখালাম। তাহলে দ্বিতীয় শীর্ষটা কিভাবে হবে? তোমরা এই বিন্দুর স্থানাঙ্কটাকে x, y ধরে নেবে, সেটা এই রেখার উপর অবস্থিত। কাজেই এই সমীকরণটার সঙ্গে এদের দূরত্বের সমীকরণটা সলভ করবে যে এইটা থেকে এইটার দূরত্ব কত, √x minus 2 whole square plus y minus 1 whole square, এটা ইকুয়াল টু 3। এখানে এই সমীকরণ এবং এই সমীকরণ সলভ করে তুমি কি পাবে? এই শীর্ষ এবং এই শীর্ষ পাবে। তো কেন্দ্র বের করা হলো, শীর্ষ বের করা হলো, এরপর কি লাগে? এরপর লাগে হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র কোন রেখার উপর অবস্থিত? এই রেখার উপর অবস্থিত। এবং কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে AE, যেটার মান কিনা আমরা বের করে ফেলেছি 4। উপকেন্দ্রের বেলায় তোমরা কি করবে? এই সমীকরণটার সঙ্গে এইটা ইকুয়ালস টু 4 লিখবে, লিখে সলভ করবে। ইকুয়াল টু 4 কেন? কারণ প্রথম কথা এই রেখার উপরেই উপকেন্দ্রটা আছে, সেই কারণে এই রেখাটার সঙ্গে সলভ করতে হবে এই দূরত্বের যে সম্পর্কটা, এই দূরত্বটা হচ্ছে 4 উপকেন্দ্রের বেলায়। পুরোটা সলভ করে তুমি উপকেন্দ্রের স্থানাঙ্ক পাবে। আর দ্বিকাক্ষের সমীকরণের বেলায় কি করবে? দ্বিকাক্ষটাও তো এই রেখা দিয়েই যায়, তাই না? এই যে বৃহৎ অক্ষটা দিয়েই ক্রস করে। তাহলে এই রেখার সঙ্গে দ্বিকাক্ষের বেলায় কি করবে? এইটা ইকুয়ালস টু 2b²/a বা 18/5 সলভ করবে। তাহলে তুমি কি পেয়ে যাবে? দ্বিকাক্ষ এবং বৃহদক্ষের ছেদবিন্দু পেয়ে যাবে। আমি যা যা বলেছি হয়তো মাথার উপর দিয়ে গিয়েছে, আমি একবার লিখে দিই। ফার্স্ট অফ অল আমি শীর্ষের অর্ধেকটা পর্যন্ত করেছি। দেখ, যে কথাটা বলছিলাম সেই কথাটা এখন লিখে দিয়েছি, যে তুমি ক্ষুদ্র অক্ষের উপরস্থ যে দুটো শীর্ষ এটা এবং এটা পাওয়ার জন্য কি করবে? এই ইকুয়েশনটার সঙ্গে একটা ইকুয়েশন সলভ করবে, সেটা হলো এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু 3। এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো এইটা ইকুয়াল টু 3। এর সঙ্গে তুমি কাকে সলভ করছো? এই যে ক্ষুদ্র অক্ষের সমীকরণটা। কেন? কারণ এই বিন্দু দুটো ক্ষুদ্র অক্ষের উপর আছে। উপকেন্দ্র পাওয়ার জন্য তুমি কি করছো? উপকেন্দ্রটা এইখানে, অর্থাৎ সেইটা বৃহৎ অক্ষের উপর অবস্থিত। বৃহৎ অক্ষের সমীকরণ এইটা, এবং এই উপকেন্দ্র থেকে এই স্থির বিন্দুর দূরত্ব হলো এইটা x minus 2 whole square plus y minus 1 whole square, যদি আমি উপকেন্দ্রের স্থানাঙ্কটাকে x y ধরে নিই। এবং সেটার মান কত? সেটার মান হলো a e এর সমান, অর্থাৎ 4। এই দুটো ইকুয়েশন সলভ করলে উপকেন্দ্র পেয়ে যাবে। আর দ্বিকাক্ষ পাওয়ার জন্য কি করবে? দ্বিকাক্ষ কোথায় থাকে? দ্বিকাক্ষ থাকে এই যে বাইরের দিকে এরকম ভাবে। তো দ্বিকাক্ষে কি হয়? দ্বিকাক্ষের সমীকরণ নরমালি কি ছিল? যে x, এই কেন্দ্র থেকে দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্বটা হচ্ছে a ভাগ e। কাজে এই বিন্দুর স্থানাঙ্কটা আমি যদি ধরি যে x, y, তাহলে ওই বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হবে কত? x minus 2 whole square plus y minus 1 whole square equal to a ভাগ e। a ভাগ e এর মান হলো 25/4। যেহেতু a ভাগ e এর মান 25/4, এই ইকুয়েশনের সঙ্গে যদি আমি এই ইকুয়েশনটা বৃহৎ অক্ষের সমীকরণ যেটা, এই দুইটা সলভ করি, তাহলে আমি কি পাবো? এই বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব এবং দ্বিকাক্ষের সমীকরণটা পেয়ে যাব। আমি তোমাদেরকে অ্যানসারটা লিখে দিচ্ছি। x ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 25/4√2। এটা হলো দ্বিকাক্ষের সমীকরণটা। তোমরা একটু মিলিয়ে দেখবে তো যে তোমার অ্যানসারটা এটার সঙ্গে মেলে কিনা।
আর উপকেন্দ্র যা আসবে সেই অ্যান্সারগুলো আমি লিখে দিচ্ছি। উপকেন্দ্র আসবে, একটা আসবে 2 প্লাস 2√2 1 মাইনাস 2√2, এবং আরেকটা উপকেন্দ্র আসবে 2 মাইনাস 2√2, এবং অপরটা আসবে 1 প্লাস 2√2। অর্থাৎ একই জিনিস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। তাহলে তোমাদেরকে আমি এইটা হোম টাস্ক দিলাম। যাদের যাদের মনে সাহস বেশি আছে তারা তারা করবে, আর যাদের যাদের মনে সাহস নাই তারা কি আর করা। আচ্ছা, তো এখানে একটা ব্যাপার হলো যে এই অঙ্কটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসতেই পারে এরকম না। এই অঙ্কটা আসলে স্মার্টেস্ট স্টুডেন্টদের জন্য, যাদের একেবারে ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি, তাদের জন্য আমি অঙ্কটা করালাম। তোমাদের মধ্যে কেউ যদি মনে করো এইটা আমার কাছে বেশি কঠিন লাগছে, এইটা আমি বাদ দিয়ে পরের অংশটায় চলে যাই, নো প্রবলেম। কিন্তু এই অংশটা আসলে আমি করিয়েছি যাতে করে তোমাদের মধ্যে যারা ম্যাক্সিমাম স্মার্ট স্টুডেন্ট আছো, যে তোমরা সব অঙ্ক করতে চাও, সব কিছু বুঝতে চাও, একটা জিনিস নিয়ে একটু চিন্তা করতে চাও, তাহলে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অঙ্ক। তবে অঙ্কটা অনেক বড়। এইটার জন্য আসলে তোমার হাতে যদি একেবারে সময় না থাকে তাহলে এটা নিয়ে মাথা ঘামিও না। এটা আমি যেভাবে বললাম একবার শুনে যাও। হ্যাঁ, ঘটনাটাই যে উপকেন্দ্র পাওয়ার জন্য আমি এই কাজটা করব, করে আমি এই দুটো সলিউশন পাবো, দ্বিকাক্ষ পাওয়ার জন্য আমি এই দুটোটাকে সলভ করব, করে এটা পাবো। আর ক্ষুদ্র অক্ষী শীর্ষ পাওয়ার জন্য স্যার যেভাবে বৃহৎ অক্ষটা করেছেন একইভাবে ক্ষুদ্র অক্ষী শীর্ষটাও আমি পেয়ে যাব। ব্যাস, এইটুকু শুনলাম, হয়ে গেল। সলভটা পুরোটা না করলেও চলবে, আমি যেটুকু পর্যন্ত করে দিয়েছি ওইটুকু প্র্যাকটিস করলেই চলবে। আর যারা একেবারে স্মার্ট স্টুডেন্ট, যে মাথায় বুদ্ধি আছে অনেক, যে হ্যাঁ আমি পরিশ্রম করব, তাদের জন্য আমি বলবো যে তোমরা একবার ক্যালকুলেশনটা করে দেখো যে আমার এই অ্যান্সারটা তোমাদের ক্ষেত্রে আসে কিনা। এবং তোমরা আরো একটা জিনিস নিজে নিজে চিন্তা করবে, সেটা হলো যে স্যার তো অঙ্কটা করে নাই, কিন্তু না করে স্যার অ্যান্সারটা বলে দিতে পারলো কিভাবে, সেটাও একটু তোমরা চিন্তা করবে, কোনো রিলেশন খুঁজে পাও কিনা। আর আরেকটা কথা বলি যে তোমরা দেখতে পাচ্ছ যে হঠাৎ করে বোর্ডটা অন্ধকার হয়ে গিয়েছে। আমি যখন এই লাইনটার পর এই লাইনটা লিখতে যাব তার ঠিক আগ মুহূর্তেই বোর্ড অন্ধকার হয়ে গিয়েছে। বোর্ড আসলে অন্ধকার হয়ে গিয়েছে কেন? কারণ কারেন্ট চলে গিয়েছে। সো আমি জাস্ট এই দুটো লাইন বাকি ছিল জন্যই আমি এক শটেই পুরোটা টেক করে ফেলেছি। এইটুকু অঙ্কের জন্য আমি আবার দেখা যাচ্ছে 1 ঘন্টা বা 2 ঘন্টা ওয়েট করতে চাই নাই। সেই কারণে তোমাদের এই দুইটা লাইন হয়তো দেখতে একটু কষ্ট হচ্ছে। তারপরে আমি বলবো যে একটু কষ্ট করে দেখে নাও। আমি বলেও দিচ্ছি যে এটা হলো x = 2 + -25/4√2, এটা হলো দ্বিকাক্ষ পাওয়ার জন্য। আর উপকেন্দ্রের যে স্থানাঙ্ক দুইটা, একটা হলো 2 + 2√2, 1 - 2√2, আর একটা এক্স্যাক্টলি উল্টাটা 2 - 2√2, 1 + 2√2। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার সঙ্গে সঙ্গে আমাদের উপবৃত্ত অংশটা শেষ। তাহলে খেয়াল করে দেখো এখন পর্যন্ত আমরা কি কি শিখলাম। আমরা পরাবৃত্ত এবং উপবৃত্তের সবকিছু শিখে ফেলেছি, যে কিভাবে পরাবৃত্ত উপবৃত্তের ইকুয়েশন আনতে হয়, কিভাবে একটা ইকুয়েশন রিড করে সেখান থেকে ইনফরমেশন পিক করতে হয়, সেগুলো আমাদের শেখা শেষ। এরপর আমরা কি নিয়ে আলোচনা করব? এরপর আমরা খুব ছোট্ট একটা ডিসকাশন করব কাকে নিয়ে, অধিবৃত্তকে নিয়ে, যে জিনিসটাকে তোমরা অনেক ভয় পাও, কিন্তু সেটা আসলে খুব সোজা একটা জিনিস, খুব নিরীহ একটা জিনিস।